যখন সব সিন্ডিকেটের রেট পালিয়ে গেল, ছাত্রছাত্রীরাই এটাকে কন্ট্রোল করলো, তখন কিন্তু সিন্ডিকেট নাই, জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরং জিনিসপত্রের দাম কমে গেছে। আবার যে সিন্ডিকেট ফিরে আসলো, এটাকে ঠেকাবে কে? সরকার। এখন এই যুদ্ধের কারণে আমার মনে হচ্ছে যে আগামী হয়তো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে হয়তো সরকারকে এই তেলের দাম কিছুটা বৃদ্ধি করা লাগতে পারে, কিন্তু ইনিশিয়াল যে ইফেক্টটা সেটা কিন্তু ওয়েল ম্যানেজড। এখানে কিন্তু কাউকে সুযোগ দেওয়া হবে না ওইভাবে কি বলবো সিন্ডিকেট করে আহ, আহ, মানে সব কিছুর দাম টাম বাড়িয়ে দেওয়ার না। পৃথিবীতে যদি বাড়ে আমাদের এখানেও বাড়বে, সেটার জন্য আনুপাতিক হারে যদি বিদ্যুতের বিল বাড়ে, বিদ্যুতের বিল বাড়বে, যদ্দূর বাড়ে। এটা যদি প্র্যাকটিক্যালি হয়, তখন মানুষ বুঝবে যে না, আমি যতটুকু নামবো ততটুকু ভিজবো। মানে এখনই ইনস্ট্যান্টলি সরকার আসলে দামটা বাড়াবে না, এবং সরকার খুব ভালো করেই জানে যে অন্য কোনো জায়গায় যদি আমরা ম্যানেজমেন্টটা ঠিক মতো করি, করে সেখানে যদি কিছুটা বাড়াই, কিন্তু তেলের দামটা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আর বাজারে কোনো আতঙ্ক তৈরি হবে না, কেউ সিন্ডিকেট করার সুযোগ পাবে না। তাড়াতাড়ি থামাবে না এমন কথা ইরান বলেছে এবং হুমকি দিয়েছে, সরাসরি তেলের দাম নিয়ে হুমকি দিয়েছে। এই এই ধরনের হুমকি মনে হয় খুব কম দেখা যায়, যে তোমাকে $200 করে তেল কিনতে হবে আমার সাথে যে আচরণ করছো তাতে। এভাবে কিন্তু ইরানের মুখপাত্র হুমকি দিয়েছে ইউএসএ কে, এবং শুধু ইউএসএ কে না, উনি কিন্তু বলেছে এভাবে যে সমগ্র পৃথিবীকে $200 ব্যারেল তেল কিনতে হবে। মানে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন, যে ইরান কি আসলেই হরমুজকে এভাবে আটকে রাখবে? মানে ইরানের জন্য তো এটা সবচেয়ে বড় অস্ত্র, যে হরমুজকে আটকে রাখবো, ইউএসএ চাপে থাকবে। আমার আমার কাছে যে অস্ত্রটা আছে, সেই অস্ত্রটা যদি আমি ব্যবহার না করি তাহলে তো হবে না। এটা তাহলে অস্ত্র হলো কীভাবে? তো অস্ত্র ব্যবহার করে ফেললাম, তার আগে যদি আমি ভয় দেখাই, এটাই হলো অ্যাকচুয়ালি নিয়ম। আমি কিন্তু আঘাত করব, আমি কিন্তু আমার অস্ত্র ব্যবহার করব। এই যে কথাটা বলা, 2000 সালের পরে কখনোই পরিশোধিত তেলের দাম $100 পার ব্যারেল হয়নি। এবার তাই হয়ে গেল। তো এটা এখন কিন্তু এই তেলের দাম, একটু আগে আপনারা যেটা আলাপ করছিলেন, যে তেলের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তেল তো হলো জ্বালানি। আমরা জ্বালানি আনার পরে আমাদের কিন্তু জ্বালানি দিয়েই আমাদের এখানে বিদ্যুৎ হয়, জ্বালানি দিয়ে আমাদের পরিবহন চলে। সো আমাদের এই মানে জ্বালানি তেলের বিশ্ববাজারে যদি দাম বেড়ে যায়, এটার এফেক্ট আমাদের এখানে সরাসরি পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি একটা হিসাবে ইয়েতে দেখলাম যে $20 থেকে $30 যদি দাম বাড়ে, তাহলে আমাদের খরচ $1 থেকে $2 বিলিয়ন বেড়ে যাবে। সোজা কথা না, ইট ইজ এ হিউজ ইয়ে। কিন্তু আমি যেটা বলবো এজ এ সোলজার, সেটা হলো ব্যাটেল ইনকুলেশন বলে একটা কথা আছে যুদ্ধ সম্পর্কে। যুদ্ধ সম্পর্কে প্রথমে একটা ভয়, যেমন ডক্টর মাহফুজ কবির যেটা বললেন যে হোর্ডিং করতেছে, যে সবাই স্টক পাইলিং করতেছে, কেন যে যদি লাগে, এই ধরনের। সরকার যদি প্যানিক না হয়, সরকার যদি একটা একটা সুন্দর বা ইয়ের মধ্যে রাখে, তাহলে মানুষকে সাহস নিয়ে আগাতে হবে যে ঠিক আছে একটু বাড়বে, আমরা সবাই এখানে কিন্তু কাউকে সুযোগ দেওয়া হবে না ওইভাবে কি বলবো সিন্ডিকেট করে মানে সব কিছুর দাম টাম বাড়িয়ে দেওয়ার না। পৃথিবীতে যদি বাড়ে আমাদের এখানেও বাড়বে, সেটার জন্য আনুপাতিক হারে যদি বিদ্যুতের বিল বাড়ে, বিদ্যুতের বিল বাড়বে, যদ্দূর বাড়ে। এটা যদি প্র্যাকটিক্যালি হয়, তখন মানুষ বুঝবে যে না, আমি যতটুকু নামবো ততটুকু ভিজবো, এর চেয়ে বেশি ভিজবো না। কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা তা না। বাংলাদেশে তো যখন আপনার কোন তেলের দাম, পরিবহন খরচ বেড়ে গেছে, ধরেন নিত্য প্রয়োজনের দ্রব্যের কথাই যদি বলি, বিদ্যুতের বিলটা তো সরকারের হাতে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেটা হবে, মানুষ প্রথম হিটটা খায় কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যে, যে একটু তেলের দাম, পরিবহন বেড়ে গেছে, জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দাও। তো এখানে তো অবশ্যই একটা ক্রাইসিস তৈরি হবে। আপনি কারওয়ান বাজার কেনেন এজ এ টেস্ট কেস। স্বাধীনতার এই যে আমাদের জুলাই বিপ্লবের পরে যখন সব সিন্ডিকেটের রেট পালিয়ে গেল, ছাত্রছাত্রীরাই এটাকে কন্ট্রোল করলো, তখন কিন্তু সিন্ডিকেট নাই, জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরং জিনিসপত্রের দাম কমে গেছে। আবার যে সিন্ডিকেট ফিরে আসলো, এটাকে ঠেকাবে কে? সরকার। আমাদের এখন নির্বাচিত সরকার আছে, এই সরকার যদি সিরিয়াস হয়, এই সিন্ডিকেটকে রুখতে পারে, সিন্ডিকেটকে রাইট। সো এটা নিয়ে আসলে কিন্তু আমি, আপনার মেসেজটা হচ্ছে যে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, তবুও সেটা গভর্নমেন্টকে শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে গভর্নমেন্ট সিন্ডিকেটের মাধ্যমে যদি কিছু করতে না পারে, তাহলে কিন্তু মানুষ কিন্তু বুঝে যে লজিক্যালি কদ্দুর দাম বাড়া উচিত। কিন্তু
সিন্ডিকেট যখন হয় তখন টাকা অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, যে তেলের দাম বিশ্ববাজারে যা বাড়বে তার প্রাসঙ্গিক আনুপাতিক হারে সব কিছু একটু একটু বাড়বে, সেটা বাড়ুক, সেটা দেশের মানুষ মেনে নেবে। কিন্তু সিন্ডিকেট বাংলাদেশে যেটা সারা জীবনই দেখা গেছে, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সিন্ডিকেট সবসময় সরকারি দল করে। মানে সিন্ডিকেট যারা করে ওদের কোনো রাজনৈতিক আলাদা পরিচয় নেই, ওরা আসলে সরকারি দল করে সব সময়। সরকার যেই আসুক ওরা সরকারি দল করে। এই সিন্ডিকেটকে সরকার নিয়ন্ত্রণ করতে পারলেই দেশে তেলের দাম বিশ্ববাজারে বাড়বে। আপনি যেমনটা বলছিলেন যে সিঙ্গাপুর থেকে তেল কিনতে পারি, ইন্দোনেশিয়া থেকে তেল কিনতে পারি, অস্ট্রেলিয়া থেকে গ্যাস আনতে পারি, এই জায়গাগুলো হয়তো বা আমি কভার করতে পারি। কভার করলে তাহলে কিন্তু দাম আনতে পারি, আমার প্রোডাক্ট আসবে, কিন্তু প্রাইস তো বেশি হতে পারে যেহেতু অন্যান্য জায়গায় সংকট আছে। সেক্ষেত্রে দেশে তখন আমি যখন বেশি দামে কিনবো তখন বাংলাদেশ বেশি দামেই তো বিক্রি করতে হবে, এছাড়া তো উপায় নেই। তো আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা আসলেই আপনি কি দেখতে পাচ্ছেন সামনে? হ্যাঁ, মানে বাংলাদেশ তো আসলে স্পট প্রাইস থেকে কিনবে আর কি। তো এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে যেরকম দাম আছে ক্রুড অয়েলের, তো সেই অনুযায়ী কিনবে এবং খুব স্বাভাবিকভাবেই দাম হয়তো কিছুটা বেড়ে যেতে পারে। কিন্তু এই যে হুড়মুড় করে ইতোমধ্যে বেড়ে গেছে, বেড়ে যেতে পারে বলতে ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম হ্যাঁ, বেশি। না, না বাংলাদেশ যে দামে কিনেছিল সে দাম এখন আর নেই। না, কিন্তু ওইটা আসতে, আসতে তারপরে প্রসেস হয়ে রিফাইনারিতে গিয়ে তারপরে মার্কেটে আসতে, আসতে তো একটু সময় লাগবে। হুম। মানে এখনই ইনস্ট্যান্টলি সরকার আসলে দামটা বাড়াবে না এবং সরকার খুব ভালো করেই জানে যে অন্য কোনো জায়গায় যদি আমরা ম্যানেজমেন্টটা ঠিকমতো করি, করে সেখানে যদি কিছুটা বাড়াই, কিন্তু তেলের দামটা যদি ঠিক থাকে তাইলে সেক্ষেত্রে আর বাজারে কোনো আতঙ্ক তৈরি হবে না, কেউ সিন্ডিকেট করার সুযোগ পাবে না। আচ্ছা। এই টেকনিকটাই আসলে গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছে এবং আমি মনে করি যে এখানে 100% সাকসেসফুল। এবং অন্য কোনো সময় যদি এটা হতো, আমি জানি না যে আসলে এটা কিভাবে ম্যানেজ করা যেত কিনা। এই মুহূর্তে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে বাজারে কিন্তু ভোজ্য তেল সেরকম ভাবে নেই, মানে 5 লিটারের না। তেল কিন্তু সেভাবে নেই। অনেক দোকানে এটা উধাও ভোজ্য হয়ে তেলের গেছে। সংকট আছে, হ্যাঁ। কিন্তু বাণিজ্য মন্ত্রী প্রথম দিনেই বলেছিলেন যে এক ফোঁটাও দাম বাড়বে না এই তেলের। তারপরে কি হয়েছে, এখানে কিন্তু সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আমদানি হয়েছে ঠিকই, মানে মধ্যপ্রাচ্য থেকে তো আসলে ভোজ্য তেল আসে না, না। কিন্তু এটা কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন এই জায়গায় একটু শক্ত হাতে ধরতে হবে। আর এই তেলের দাম ভোজ্য তেল আছে, মানে বাজারে নেই কিন্তু ভোজ্য তেল আছে, ওই এটা মজুত করা আছে। ট্যাঙ্কারে করে সমুদ্রে ভাসছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে যে 20 লক্ষ টনের মতো যে ঠিক রমজানের আগে হ্যাঁ, যে এরকম যে পণ্য নিয়ে বসে আছে, তার মধ্যে তেলও কিন্তু ছিল, ভোজ্য তেল ছিল। তো সেগুলো তো এসছে বাজারে এবং সেগুলো ঠিক কোম্পানিগুলোর কাছে আছে। তাহলে এখন এই সমস্যাটা কোত্থেকে হচ্ছে? আমি মনে করি যে এই তেলের জায়গাটাতে মোটামুটি স্টেবল রাখা গেছে, অন্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু দাম কোনোভাবেই বাড়েনি। এবং এই রমজানের সময় আমরা একটু আতঙ্কের মধ্যে ছিলাম যে আসলে কি অবস্থা হয়, কিন্তু বাজার কিন্তু সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়ে গেছে। রেগুলার আপস অ্যান্ড ডাউন যেমন হয় তার মধ্যেই ছিল। এখন এই যুদ্ধের কারণে আমার মনে হচ্ছে যে আগামী হয়তো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে হয়তো সরকারকে এই তেলের দাম কিছুটা বৃদ্ধি করা লাগতে পারে, কিন্তু ইনিশিয়াল যে ইফেক্টটা সেটা কিন্তু ওয়েল ম্যানেজড। এটা আমি মনে করি যে সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত। কিন্তু এরপরে যেটা হবে, আমি মনে করি যে হয়তো যদি কিছু অ্যাডজাস্টমেন্ট হয়তো মার্জিনালি অ্যাডজাস্ট করা উচিত। তার কারণ যখন দামটা কম থাকে বাজারে, আন্তর্জাতিক বাজারে, তখন কিন্তু বিপিসি ঠিকই লাভ করে। তো এখন সেটাকে একটু ক্রস সাবসিডাইজ করা উচিত, করে এটা দেশের জন্যই কাজে লাগবে তখন। আর এই সরকারের সামনে তো অনেকগুলো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যেই খুব আনফরচুনেটলি আমরা কাকতালীয়ভাবে দেখছিলাম যে বিএনপি যখন প্রথমবার ক্ষমতায় এলো এই 1991 সালে, তখন কিন্তু উপসাগরের যুদ্ধ শুরু হলো। হ্যাঁ, তারপরে আবার যখন এই 2001 সালে তখন 2003-এ আবার শুরু হলো আফগানিস্তান যুদ্ধ শুরু, আফগানিস্তানের উপরে ইরাক যুদ্ধ শুরু হলো। যুদ্ধ, এরপরে আবার এখন ক্ষমতায় এসছে, তার সাথে সাথে কিন্তু আবার যুদ্ধ লেগে গেল। কাকতালীয়ভাবে একটা ব্যাপার আছে, একটা যোগাযোগ আছে। হ্যাঁ, ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু ম্যানেজমেন্টটা, ইনিশিয়াল ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে। আমি মনে করি যে এটাকে কন্টিনিউ করা উচিত। ওকে, আপনার মেসেজটা হচ্ছে তাহলে যে তেলের দাম কিছুটা বাড়ালে বাড়ানো যেতে পারে, খুব একটা বাড়ানো ঠিক হবে না, কারণ তেলের দাম বাড়ালে যে প্রভাবটা পড়ে যাবে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেয়ে তেলের দাম নিয়ন্ত্রণ করা অনেক সহজ গভর্নমেন্টের জন্য, এই পলিসিতে আগানো উচিত। ওকে, ভেরি নাইস।